আচ্ছা বন্ধুরা, তোমরা একটু ভাবো তো, তোমাদের দেশ যেখানে তোমরা থাকো সেই দেশটা পুরো ছাই হয়ে গেছে এবং তুমি সেই দেশের এক রাজ পরিবারের তুমি অঙ্গ এবং তোমার পরিবার পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তুমি একজন পরাজিত যোদ্ধা। কিন্তু হঠাৎ অলৌকিক শক্তি অর্থাৎ ঈশ্বর তোমাকে বলছেন তোমাকেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে হবে। আসলে এটাই হলো এইনাসের গল্প। আর এই গল্পটাই লিখেছেন রোমান কবি ভার্জিল। আর এই লেখা আজ থেকে 2000 বছর আগে। তাই আমাদের আজকের আলোচ্য বিষয় দ্য এইনিড শুধু একটা যুদ্ধের কবিতা নয়, এটা হলো ডিউটি, স্যাক্রিফাইস, ফেথ এবং সাম্রাজ্য এর এক অসাধারণ মহাকাব্য। আজকে আমরা এই মহাকাব্যকে একদম ভেঙে ভেঙে দেখব, সহজ করে। তো চলো শুরু করি। আমি মানিক মণ্ডল। আমি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকের আলোচনায়। প্রথমেই বুঝতে হবে ভার্জিল এই মহাকাব্য লিখলেন কেন এবং কিভাবে লিখলেন। এই যে দেখো বাঁ দিকের যে ভেন ডায়াগ্রাম রয়েছে, এখানে ভার্জিল আসলে দুটি মহাকাব্যের প্রভাবটাকে এখানে দেখিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন তার এই লেখাটি হোমারের ওডিসি এবং ইলিয়াড থেকে অনুকরণ করে লেখা। প্রথম 6টি বই অর্থাৎ আমাদের এই এনিডের প্রথম 6টি বই হল ওডিসির প্রথম যে কাহিনী, ওডিসি যে মহাকাব্য রয়েছে তার কাহিনীর আদলে। এখানে নায়ক বাড়ি ফিরছেন এবং তিনি তার বাড়ির উদ্দেশ্যে বিভিন্ন রকম অনুসন্ধান করে তিনি সমুদ্রে যাত্রা করছেন। শেষ 6টি বই হল ইলিয়াডের মতো, যেখানে রয়েছে ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ভার্জিলে শেষে ট্রোজেনরা যেতে, যেখানে ইলিয়াড মহাকাব্যে ওডিসি মহাকাব্যের প্রাণকেন্দ্রে রয়েছে ট্রয় এর পতন বা ট্রোজানদের পতন। এবারে ডান দিকে দেখো, এই মহাকাব্য লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 31 থেকে 19 BCE এর মধ্যে, যখন অগাস্টাস সিজার রোমের ক্ষমতায় ছিলেন। দীর্ঘ গৃহযুদ্ধে ক্লান্ত রোমকে তিনি একটা নতুন পরিচয় দিতে চাইলেন। ভার্জিল সেই কাজটাই করলেন। রোমের জনগণকে বললেন, তোমাদের পূর্বপুরুষ দেবতাদের বংশধর, তোমাদের সাম্রাজ্য ঈশ্বরের নিয়তি। এটা কি ইতিহাস নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা, সেটা আমরা আলোচনা করব একটু পরে। এই অংশটি যদি ভালো করে তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা না বুঝলে পুরো এনিড বোঝা যাবে না। রোমানরা বিশ্বাস করত দুটো বিপরীত শক্তিতে। প্রথমটা হলো পেইটাস এবং গ্র্যাভিটাস। এটা হলো কর্তব্য, মর্যাদা, পরিবারের প্রতি, দেশের প্রতি, দেবতাদের প্রতি দায়িত্ববোধ। এটা প্রতিনিধিত্ব করে আমাদের কেন্দ্রীয় চরিত্র এইনাস। সে ডিউটি বাউন্ড, সে সবসময় মাথা ঠান্ডা রাখে। এবারে দ্বিতীয়টি দেখো, ফিউরর অ্যান্ড লেভিটি। ফিউরর অ্যান্ড লেভিটি এটা হলো অতিরিক্ত আবেগ, রাগ, উন্মাদনা। এটি প্রতিনিধিত্ব করে কিছু চরিত্র যেমন রয়েছে জুনো, টার্নাস, ডিডো। এবার এখানে দেখো নিচে একটা বাক্য দেওয়া রয়েছে, A true Roman hero suppresses personal passion, love, anger, pride to fulfill his duty to the state. এটাই এই এইনিড মহাকাব্যের কেন্দ্রীয় বার্তা। একজন প্রকৃত রোমান বীর ব্যক্তিগত আবেগ
যেমন ভালোবাসা, রাগ, অহংকার এগুলোকে দমন করে এবং রাষ্ট্রের প্রতি তার কর্তব্য পালন করে। মানে এইনাস দেশের জন্য তার নিজের ব্যক্তিগত প্রেম ছেড়েছে, কাঁদতে কাঁদতেও এগিয়ে গেছে। সে কি নির্মম নাকি মহান, সেই প্রশ্নটাই ভার্জিল আমাদের জিজ্ঞাসা করছেন এই মহাকাব্যে। এবারই দ্য এনিড এর আমরা যদি চরিত্রগুলি দেখি, একটু খুব ইন্টারেস্টিং। এখানে দেখো মজার একটা বিষয় হলো দেবতারাও ঝগড়া করে। আসলে মানুষের পৃথিবীর মতোই স্বর্গেও রাজনীতি চলে। দেখো একেবারে মাঝখানে রয়েছে জুপিটার, যিনি দেবতাদের রাজা, যিনি ভাগ্যের পরিচালক। তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আর লেফট সাইড দেখো বাঁ দিকে রয়েছে জুনো, তিনি ট্রয় এর শত্রু। কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে ইলিয়েড মহাকাব্যের যে, যদি আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডি করি, সেখানে একটা সৌন্দর্যের প্রতিযোগিতা হচ্ছিল। আর সেই সৌন্দর্যের প্রতিযোগিতায় এই ট্রয় নগরের রাজপুত্র প্যারিস, তিনি জুনোকে অর্থাৎ হেরাকে প্রথম করেছিল না, সে করেছিল অ্যাফ্রোডাইটকে। তাই সেদিন থেকে এই ট্রয় নগরের শত্রু হয়ে গেছিল জুনো। তিনি এনিয়াসকে ধ্বংস করতে চান, তাই তিনি টার্নাসকে উস্কে দেন এবং তার পাশাপাশি ডিডোকে তিনি ম্যানিপুলেট করেছিলেন। এবার ডান দিকে দেখো ভেনাস, তিনি হচ্ছেন এইনেসের মা। তিনি সবসময় ছেলেকে রক্ষা করতে ব্যস্ত ছিলেন। এবারে আসি মানুষের পৃথিবীতে, মানে এই উপরেরটা হচ্ছে স্বর্গ আর এটা হচ্ছে আর্থ, দেখতেই পাচ্ছ দ্য আর্থ। এইনাস হলো পায়াস হিরো। এছাড়া রয়েছে অ্যানচাইসেস, তার জ্ঞানী বাবা, অ্যাসকানিয়াস, তার পুত্র, যাহার জন্যই এত সংগ্রাম। এবারে বিরোধিতায় সেদিকে রয়েছে টার্নাস, যিনি হচ্ছেন উদ্ধত্ত, রাগী এবং ইতালির রাজা। আর রয়েছে অন্যতম চরিত্র ডিডো, যিনি হচ্ছেন কার্থেজের দুর্ভাগা রানী। এই চরিত্রগুলি একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে সেটাই এই মহাকাব্যের একটা মহান রহস্য। তো চলো উন্মোচন করার চেষ্টা করি। দ্য এনিড এই মহাকাব্যে মোট 12টি বই রয়েছে এবং একদম সহজ করে যদি আমরা একটু ওই ফ্রাইটেগের পিরামিড দিয়ে গল্পটাকে সাজানোর চেষ্টা করি, এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স অ্যান্ড দেন ফলোইং অ্যাকশন অ্যান্ড রিজলিউশন। তো প্রথম ভাগে যদি দেখো 1 থেকে এই 6 বই অবধি, যদিও এখানে 5 লেখা আছে, এখানে 6টা মিসিং হয়ে গেছে, তো 6 অবধি এটা হচ্ছে দ্য ওয়ান্ডারিং। দ্যাট মিন এই পর্যায়ে সে ঘোরাঘুরি করছে। তো এই পর্যায়ে দেখানো হয়েছে ওডিসি এর মতো। এখানে এইনাস ভূমধ্য সাগর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তার নতুন বাড়ি বা নতুন আশ্রয় খুঁজছেন। এখানে সবচেয়ে বিখ্যাত অধ্যায় হলো বুক 4। এই বুক 4-এ তিনি ডিডোর প্রেমের পড়ে, আর বুক 6-এ একটা কাহিনী রয়েছে যেখানে সে পাতালপুরীতে যাচ্ছে। এইটা হচ্ছে বুক 4, এটা হচ্ছে বুক 6, এটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, একটু বুঝে নাও। দ্বিতীয় ভাগ রয়েছে 7ম থেকে পুরো 12 অবধি। ওকে, এই 7ম থেকে 12 অবধি, যেখানে মেইনলি দেখানো হয়েছে যুদ্ধ, দ্য ওয়ার পার্ট। এই দেখেছো প্রথমে রয়েছে ওয়ান্ডারিং পার্ট, যেখানে হচ্ছে সে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়ানো। ওকে, আর এটা হচ্ছে মেইনলি যুদ্ধ। ওকে, সো এই দ্বিতীয় পার্টে অর্থাৎ দ্য ওয়ার পার্টে, এটা ইলিয়াডের মতো ইতালিতে পৌঁছানোর পর ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। জুনো নরক থেকে পুরো তার রাগ ছেড়ে দিয়েছে, কারণ তাকে তো মানে প্রেমে পাগল হয়ে পড়েছে ডিডো এনিয়াসের প্রতি, কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল আমাদের হিরো এনিয়াস। তাই পুরো ইতালি জ্বলে ওঠে। এই পার্টে রয়েছে ক্লাইম্যাক্স পার্ট। ওকে,
ক্লাইম্যাক্স পার্ট হলো বুক 9। এই বুক 9-এ আমরা দেখতে পাই টার্নাস কিশোর প্যালাসকে হত্যা করে তার সোনার বেল্ট ট্রফি হিসেবে নিয়ে। এটাই এইনাসকে শেষ পর্যন্ত নির্মম করে দেবে। তাই সে রিজলিউশন করবে, ছাড়বে না সে। তাই রিজলিউশনটা ঘটে একদম বুক 12-এ, যেখানে এইনাস এবং টার্নাস এর ডুয়েল হচ্ছে এবং এই যুদ্ধে এইনাস জিতছে। কিন্তু শেষটা কি সত্যিই সুখের? এই যে জিতে যাওয়া, জয়লাভ হওয়া, তো সেটা আদৌ কি হচ্ছে, এটা আমরা গল্পের কাহিনীতে ইন ডিটেলে আমরা দেখব। গল্পের শুরু ট্রয় শহর, যে ট্রয় শহর এখন ধ্বংস হয়ে গেছে। গ্রিক উডেন হর্সের ওই চালাকিতে যেই ঘোড়াটি উপঢৌকন হিসেবে পাঠিয়েছিল গ্রিসেরা, কিন্তু আসলে তার ভেতরে ছিল 50-এর মতো সৈন্য। রাত্রি গড়াতেই তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল গোটা শহরকে এবং সমস্ত ট্রয় নগরের বীরদেরকে হত্যা করেছিল। এই ভয়ঙ্কর মুহূর্তে এইনাস কি করেছিলেন? এইনাস সেই রাত্রে পালিয়ে গেছিলেন, তাই কি না, তিনি বৃদ্ধ বাবা অ্যানচাইসিসকে কাঁধে তুলে নিয়েছিলেন। ছোট ছেলে অ্যাসকাইনিয়াসকে তার হাতে ধরেছিলেন। কিন্তু স্ত্রী ক্রেউসা আগুনের ধোঁয়ায় হারিয়ে গেছিলেন চিরতরে। এরপর শুরু হলো দীর্ঘ যাত্রা। প্রথমে থ্রেস, তারপরে ডেলস, তারপরে কেটে। জায়গায় জায়গায় তিনি ভুল সংকেতের দ্বারা স্তম্ভিত হয়েছিলেন। যদিও অ্যাপোলোর ভবিষ্যৎবাণী তিনি বুঝতে পেরেছিলেন না। সিসিলিতে পৌঁছে তিনি বাবা অ্যানচাইসেসকে হারালেন। এটা এইনাসের জীবনের সবচেয়ে বড় ধাক্কা। যে মানুষটা সবচেয়ে বুদ্ধিমান, তাকে জীবনের প্রতিটা মুহূর্তে পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন, তিনি আর চলে গেলেন। আর তারপর জুনো, যে এইনাসের প্রেমে পাগল হয়ে পড়েছিল, তার ভয়ঙ্কর ঝড় তাদের ভাসিয়ে নিয়ে গেল একদম কার্থেজের উপকূলে। এখান থেকেই শুরু হলো সবচেয়ে বিখ্যাত অধ্যায়। আমরা এখানে দেখব, একদম বাম দিকে দেখো আগুন আর ডান দিকে দেখো নোঙর। তো দুটো বিপরীত ধর্মী, তাই না? এই দুটো প্রতীকেই বলে দিচ্ছে সব। কার্থেজে এইনাস পরিচিত হলেন রানী ডিডোর সাথে। ডিডো নিজেও একজন শরণার্থী। ফিনিশিয়া থেকে পালিয়ে এসে নতুন শহর গড়েছেন এই ডিডো। দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হলো। কিন্তু এই প্রেম কি স্বাভাবিক ছিল? না, এই প্রেম স্বাভাবিক ছিল না। ভেনাস এবং জুনো, এই দুই দেবী, দুজনেই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ডিডোকে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, ডিডো প্রেমে পাগল হয়ে গেছিলেন। আর এটাই হচ্ছে ফিউরর। একটু আগে আলোচনা করেছিলাম, তিনি রাজকার্য ভুলে গেলেন, নিজের পরিচয় ভুলে গেলেন এবং পাগলের মতো ভালোবাসতে লাগলেন এইনাসকে। তারপর জুপিটার মার্কিউরিকে পাঠালেন, কারণ এইনাসও এই প্রেমে উন্মত্ত হয়ে উঠেছিল। তুমি কি করছো এইনাস? তোমার পুত্রের ভবিষ্যৎ, তোমার নিয়তি সব ভুলে গেলে? এইনাস কাঁদতে কাঁদতেও তার প্রেম, তার পিছুটান, এই সব কিছুকে ছেড়ে জাহাজ নিয়ে বের হলেন। আর তখন ডিডো এই বিরহ ব্যথা, এই যন্ত্রণা না সহ্য করে উঠল জ্বলন্ত চিতা। এইনাস এরই তলোয়ার দিয়ে যেন নিজেকে শেষ করছেন এবং এইনাসের সেই তরবারি নিয়ে নিজেই আত্মহত্যা করলো ডিডো। আর মরার আগে তিনি এইনাসকে অভিশাপ দিলেন, রোম আর কার্থেজের মধ্যে চিরকাল যুদ্ধ থাকবে। ইতিহাসে এটাই হলো পিউনিক ওয়ার্স। আর এই
পিউনিক ওয়ারের কারণ তো নিশ্চয়ই সবাই বুঝতে পারলে কি ছিল। এটা কি যদি লক্ষ্য করে দেখি তাহলে কি নিছক এক প্রেমের প্রত্যাখ্যান, নৃশংসতা, বিশ্বাসঘাতকতা? কি তোমাদের কি মনে হচ্ছে? নাকি দায়িত্ব কর্তব্যের কাছে এইনাসের এই প্রেমের আত্মসমর্পণ? এটাই ভার্জিল মহাকাব্যের সবচেয়ে বড় প্রশ্ন। এবার আসছে মহাকাব্যের সবচেয়ে দার্শনিক এবং রহস্যময় অধ্যায়, কিউমেই। কিউমেই একটা জায়গা, সেখানে পৌঁছে গেছে এইনাস। সেখানে সাইবেল নামে একজন ভবিষ্যৎ দ্রষ্টার সাহায্য নিলেন তিনি, এবং তার সাহায্যে পাতালপুরীতে যেতে হলে তার দরকার গোল্ডেন বাউ বা সোনার ডাল। এটা এখানে জোর করে নেওয়া যায় না, শুধুমাত্র যার ভাগ্যে রয়েছে তার হাতেই এই সোনার ডালটি এসে ভেঙে পড়বে। এবং তাই ঘটে, এইনাসের হাতে সেটা পড়ল। পাতালে নেমে তিনি দেখলেন 3টি স্তর। প্রথমে রয়েছে রিভার অ্যাচেরন, এবং সেটাকে তিনি পেরিয়ে গেলেন মর্নিং ফিল্ডসে। সেখানে দেখা হলো ডিডোর ভূতের সাথে। এইনাস কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন ডিডোর কাছে, কিন্তু ডিডো তাকে ফিরেও তাকালেন না, পাথরের মতো সে সরে গেল। তারপর সেকেন্ড লেয়ার টার্টারাস, যার দেবতাদের অবাধ্য হয়েছে, যারা দেবতাকে মানেন না, যারা দেবতাদের অমান্য করেন, সেখানে দেখানো হচ্ছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আর অবশেষে থার্ড লেয়ার এলিজিয়ান ফিল্ডস, এটি হচ্ছে সুখের আবাস। সেখানে দেখা হলো বাবা অ্যান্টাইসিসের সাথে। অ্যান্টাইসিস দেখালেন ভবিষ্যতের রোমান মহান মানুষদের সারি সারি যোদ্ধাতে, রোমুলাস থেকে শুরু করে অগাস্টাস সিজার পর্যন্ত। আর সেখানেই অ্যান্টাইসিস দিলেন এই ঐতিহাসিক আদেশ, রোমান মনে রেখো, পরাজিতকে ক্ষমা করো আর অহংকারীকে যুদ্ধে ভাগো। আর এটাই হচ্ছে রোমের শাসন নীতির মূল মন্ত্র। এবার আসছে গল্পের সবচেয়ে মর্মান্তিক ও বিতর্কিত অংশ। ইতালিতে পৌঁছে এইনাস প্রথমে পেলেন শান্তির সুযোগ। রাজা ল্যাটিনাস ভবিষ্যৎদানী তিনি জানতেন একজন বিদেশি তার মেয়ে লাভিনিয়াকে বিয়ে করবে। তাই তিনি এইনাসকে সাদরে গ্রহণ করলেন। কিন্তু জুনো এখনো হার মানতে রাজি নন। তিনি নরক থেকে ডেকে আনলেন ফিউরি অ্যালেক্টোকে। অ্যালেক্টোকে বলা হয় ক্রোধের দেবী। অ্যালেক্টো রানী আমাতা অর্থাৎ ল্যাটিনাসের স্ত্রীকে উন্মাদনায় পেয়ে বসল। রাজা টার্নাসকে পাগল রাগে ভরিয়ে দিল। সামান্য একটা হরিণ শিকারের ঘটনা থেকে শুরু হলো রক্তপাত। শান্তির কোনো সুযোগ আর রইল না। ল্যাটিনাস যুদ্ধ ঘোষণা করতে অস্বীকার করলেন। আর তখন জুনো নিজেই এলেন এবং নিজের হাতেই তিনি যুদ্ধের দুয়ার খুলে দিলেন। যুদ্ধের দরজা খোলা মানে পুরো জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এই মুহূর্তে বুঝতে হবে জুনো শুধু শত্রু নন, তিনি একটা শক্তির প্রতীক। কিসের? অনিয়ন্ত্রিত রাগ এবং ব্যক্তিগত প্রতিশোধের ইচ্ছা। আর এই যদি দুটো দিক, অনিয়ন্ত্রিত রাগ এবং ব্যক্তিগত প্রতিশোধের ইচ্ছা যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, তাহলে সেই ব্যক্তি তো ধ্বংস হয়, সাথে গোটা সভ্যতাকে
ধ্বংস করে ফেলে। এবারে এই গোটা মহাকাব্যের আমরা ক্যাটালিস্ট অর্থাৎ রাজা ইভেন্টার তার তরুণ পুত্র প্যালাস কিশোর বয়সে সাহসের সাথে যুদ্ধ করছিল। টার্নাস তাকে হত্যা করল। এতটুকু পর্যন্ত যুদ্ধে এমন হয়, কিন্তু তারপর টার্নাস একটা ভয়ঙ্কর কাজ করলো। প্যালাসের সোনার তলোয়ারের বেল্ট ট্রফি হিসাবে নিচের গায়ে পরে ফেলল। আর এটাই তার কাল হলো। টার্নিং পয়েন্ট কি হলো? যোদ্ধা রাজকুমারী ক্যামিলিয়া বীরত্বের সাথে লড়াই করছিলেন, কিন্তু লুটের লোভে বিক্ষিপ্ত হয়ে পড়লেন এবং মারা গেলেন। আসলে লালসাই তার মৃত্যুকে ডেকে আনলো। তো এখান থেকে রিজলিউশন কি হলো? অবশেষে এনিয়াস এবং টার্নাসের মুখোমুখি হলো এবং এই যুদ্ধে প্যালাসের মৃত্যু, রাজকুমারী ক্যামেলিয়ার মৃত্যু, তাদের সে প্রতিশোধ নিল। টার্নাস মাটিতে পড়লেন এবং ক্ষমা চাইল। এখানে আসছে মহাকাব্যের সবচেয়ে বড় প্রশ্ন। এনিয়াস একটু থামলো। সে কি করবে? ক্ষমা করবে? তার বাবার আদেশ ছিল পরাজিতকে ক্ষমা করো। কিন্তু হঠাৎ তার চোখে পড়ল প্যালাসের সেই বেল্ট, টার্নাসের গায়ে, যেটা তার বীরত্ব, তার গর্ব, এটাকে দেখাচ্ছে। আর তার বাবার কথা মনে পড়ে গেল। তাই রাগে অন্ধ হয়ে এনিয়াস তলোয়ার বসিয়ে দিল টার্নাসের শরীরে। তাহলে এনিয়াস কি নিজেই ফিউরর বা এই যে ব্যক্তিগত প্রতিহিংসা তার শিকার হলো, নাকি সে বাবার আদেশ ভঙ্গ করল? এই প্রশ্নের উত্তর 2000 বছর ধরে এই সাহিত্যের পণ্ডিতরা খুঁজে চলেছেন। তোমাদেরকেও বলছি, তোমরাও খোঁজার চেষ্টা করো তার এই শেষের সিদ্ধান্তটি কি ছিল। আমরা এই স্লাইডটা একটু আলাদা দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করব। বুক 8, এই বুক 8-এই দেবী ভেনাস ভয় পেয়েছিলেন। তিনি কি ভয় পেয়েছিলেন? যে তার ছেলে এই যুদ্ধে মারা যাবেন। তাই তিনি অগ্নি দেবতা ভালকানকে বললেন যে দৈব্য বর্ম তৈরি করে দিতে তার ছেলের জন্য। তাই ভালকান যে ঢালটা তৈরি করলেন সেটা শুধু ধাতুর ঢাল ছিল না, সেটা হলো রোমের ভবিষ্যৎ ইতিহাসের মানচিত্র। আর তোমাদের সামনে যেটা আমি রেখেছি, এটা হচ্ছে সেই এনাসের ঢাল বা দ্য শিল্ড অফ এনাস। দেখো, বাঁদিকে খোদাই আছে প্রাচীন রোম, রোমুলাস শহরের প্রতিষ্ঠা, সাবাইন যে নারীদের অপহরণ করা হতো, সেই নারীদের অপহরণের কাহিনী এখানে খোদিত আছে। ডান দিকে কেন্দ্রে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি, আর তা হচ্ছে ব্যাটল অফ অ্যাক্টিয়াম, যেটি 31 BCE-তে হয়েছিল, যেখানে অগাস্টাস সিজার মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রাকে পরাজিত করেছিলেন। ভার্জিল এখানে বলছেন অগাস্টাস এর এই বিজয় আসলে এনিয়াসের এই বিজয়ের ধারাবাহিকতা। সবচেয়ে মজার বিষয় হলো এনিয়াস এই ঢাল বা এই শিল্ড বহন করলেন, কিন্তু তাতে কি লেখা আছে তা কিন্তু একেবারেও কোনোদিনও গুণাক্ষরে জানেননি। তিনি শুধু এই ঢালটাকে তিনি ব্যবহার করে চলেছেন নিজেই না বুঝে। আসলে এটাই ভাগ্যের ধারণা। আমরা সবাই এমন একটা ইতিহাসের অংশ যেটা আমরা সম্পূর্ণ বুঝতে পারি না। এবার দেখব এই মহাকাব্যের 3টি মূল সিম্বল। প্রথম সিম্বল হচ্ছে আগুন। এটি দৈত্য প্রকৃতির। আমরা সবাই জানি
আগুন ধ্বংসের কারণ। আর তাই এই কাহিনীতে আগুন হলো ধ্বংস, ট্রয়ের আগুন। এই ধ্বংস ডিডোকে তার চিতায় নিয়ে গেছে। এই আগুন এইনাসের যুদ্ধের কারণ। আবার অন্যদিকে আগুন হলো নিয়তি ও অনুপ্রেরণার। আর আমরা দেখলাম ভালকানের কর্মশালার আগুন, যেটা দিয়ে তিনি তৈরি করলেন এনাসের সেল্ট। অ্যাসকাইনাসের মাথায় হার্মহীন শিখা, যা তার রাজকীয় ভবিষ্যৎ চিহ্নিত করেছিল। এবার তাহলে বলো তোমরা, আগুন ভালো না খারাপ? আসলে এটা নির্ভর করে কে নিয়ন্ত্রণ করছে। দ্বিতীয় হচ্ছে দ্য গোল্ডেন বাউ বা সোনার ডাল। এটিকে বলা যায় পাতালে যাওয়ার পাসপোর্ট। এটা শুধু সেই ব্যক্তি নিতে পারে যার ভাগ্যে নির্দিষ্ট আছে। এটিকে জোর করে নিয়ে বা নেওয়া যায় না। এটাই ভাগ্যের অলঙ্ঘ্রিয় ওই প্রকৃতির প্রতীক, যেটা আমরা চাইলেও পারি না। তৃতীয় হচ্ছে দ্য গেট অফ ওয়ার, জানাস মন্দিরের দরজা। মাথায় রাখবে, জানাস, JANUS, নট জুনা, ইট ইজ জানাস, টেম্পল অফ জানাস। খোলা মানে যুদ্ধ, আর বন্ধ মানে শান্তি এই দরজার। জুনো নিজে এসে এই দরজা খুলে দিয়েছিলেন, কিন্তু জুপিটার বলেছেন অগাস্টাস এর রাজত্বে এই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই অগাস্টান পিস এর প্রতিশ্রুতি ছিলেন। এবারে পুরো মহাকাব্যকে তিনটি থিমের দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে। সবচেয়ে বাইরের যে সার্কেলটা দেখতে পাচ্ছ, সেটি বলছে ভাগ্য, অবশ্যম্ভাবী নিয়তি। তিনজন ভাগ্যের দেবী সুতো কেটে নির্ধারণ করে দিয়েছিলেন যে এইনাস রোমান বংশধর, তিনি রোমান সাম্রাজ্যটাকে নতুন করে প্রতিষ্ঠা করবেই। এটা পরিবর্তনযোগ্য নয়, যা লেখা রয়েছে তা হবেই। কিন্তু পথটা কতটা কষ্টের হবে সেটা পরিবর্তিত হতে পারে, সেটা আমাদের কাহিনীতে তা কিন্তু লক্ষ্য করেছি আমরা। দ্বিতীয় সার্কেল দ্য গডস, যারা হচ্ছে এই কাহিনীতে বিশৃঙ্খলার কারিগর। দেবতারা শক্তিশালী, কিন্তু এই দেবতারা হচ্ছে সংকীর্ণ মনা। জুনো এবং ভেনাস নিজেদের ব্যক্তিগত রাগ ও ভালোবাসায় মানুষের জীবনটাকে নরক করে দিয়েছিল। ডিডো, টার্নাস, এরা সব দেবতাদের রাজনীতির শিকার। কিন্তু দেবতারা নিয়তি বদলাতে পারেন না, যেটা অলরেডি ফেট অর্থাৎ ডেস্টিনি ইজ ক্যারেক্টার, তাই হয়েছে। এবারে সবচেয়ে মারাত্মক যেটা ছিল তা হচ্ছে কেন্দ্রটা, তা হচ্ছে মোটাল ডিউটি বা মানবিক কর্তব্য। এনিয়াস এর পেইটাস ই হলো রোমের অধিকারের ন্যায্যতা। সে ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছে, তার প্রেমকে ছেড়েছে, কষ্ট সহ্য করেছে, আর এই ত্যাগের বিনিময়ে রোমের রাজত্বের নৈতিক ভিত্তি গড়ে উঠেছে। এবার দেখি এই মহাকাব্যের তিনটি সবচেয়ে বিখ্যাত কোটেশন। এই কোটেশনগুলি ইংরেজিতে দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এগুলো ল্যাটিন ভাষায় লেখা ছিল, তার ট্রান্সলেটেড ভার্সন এগুলি। যেমন প্রথম হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড এ ম্যান আই সিং, অ্যান এক্সাইল ড্রাইভেন অন বাই ফে। এটি মহাকাব্যের প্রথম লাইন। ভার্জিল এক বাক্যে বলে দিলেন পুরো কাহিনী। এটা যুদ্ধের কবিতা, ঠিক যেন ইলিয়াডের মতো। এবং দ্বিতীয়টা দেখো, এবং একজন মানুষের ভ্রমণের কবিতা ওডিসির মতো। কিন্তু সবকিছুর উপরে আছে ভাগ্যের নিয়ন্ত্রণ বা ফে। দ্বিতীয় পংক্তি দেখো বা দ্বিতীয় লাইনটি দেখো, রোমান্স অন দেম আই সেট নো লিমিটস স্পেস অর টাইম। এটা জুপিটারের বাণী। রোমান সাম্রাজ্য চিরকাল থাকবে, সময় বা ভূগোলের কোনো সীমা নেই। এটা সরাসরি বাণী,
অগাস্টাস সিজারকে লেজিটিমাইজ করার রাজনৈতিক ঘোষণা। শেষ। তবে অগণিত লাইন রয়েছে গুরুত্বপূর্ণ, আমি তো সবটা আর বলতে পারবো না, বাট মোস্ট ইম্পর্টেন্ট দিক থেকে আরেকটা দেখতে পারো। বাট ইউ রোমান রিমেম্বার, স্পেয়ার দ্য ডিফিটেড, ব্রেক দ্য প্রাউড ইন ওয়ার। এটা অ্যানচাইসেস পাতালপুরি থেকে তিনি এই বক্তব্য রেখেছিলেন। এটাই রোমান শাসনের আদর্শ নীতি, যে মাথা নোয়ায় তাকে ক্ষমা করো, আর যে অহংকার করে তাকে দমন করো। কিন্তু শেষ দৃশ্যে এই নাস কি এই নীতিটাকে মেনেছিল নাকি ভঙ্গ করেছিল? আর যদি ভঙ্গ করেছিল তাহলে এটাকে ইচ্ছাকৃত? ভার্জিল কি বলেছেন যে মানুষের সেরা মুহূর্তে মানুষের রাগের কাছে সে সবকিছুকে বিলিয়ে দেয়, তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ রাগের কাছে মানুষ সবকিছু হারিয়ে ফেলে। এবারে আমরা একেবারে শেষ অংশে পৌঁছে গেছি। ভার্জিল নিজে এই মহাকাব্য শেষ করতে পারেননি, তিনি একটা কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন রেখে গেছে। তিনি মারা গেলেন 1920-তে কাজ সম্পূর্ণ না করে। তিনি চেয়েছিলেন মহাকাব্যটি পুড়িয়ে ফেলা হোক, কিন্তু অগাস্টাস সিজার তা করতে দেননি। এই মহাকাব্য দুটো স্তরে কাজ করে, সারফেস লেভেল বা উপরের স্তর, এটা রোমের গৌরবময় যেমন জাতির পুরাণ, ঈশ্বরের আশীর্বাদ ধন্য বংশধারা, চিরন্তন সাম্রাজ্যের ভবিষ্যৎবাণীর মতো কাজ করে। আর যেখানে অগাস্টাস সিজার হলেন সেই নিয়তির পরিপূর্ণতা। কিন্তু ডিপার লেভেলে যদি দেখো, এটি কিন্তু ডিডোর কান্না, প্যালাসের মৃত্যু, টার্নাসের শেষ মুহূর্ত, এইগুলো সব বলছে এই রোম সাম্রাজ্যের জন্য কত মানুষ বলিদান করেছে। এমনকি বিজয়ী এইনাসও কখনো সত্যিকারের সুখী ছিল না, তাকে কত কষ্ট করে যেতে হয়েছে। তাহলে ভার্জিল কি সত্যি অগাস্টাস সিজারের প্রশংসা করেছিলেন, নাকি সাম্রাজ্যের অন্ধকার দিকটাও দেখাচ্ছিলেন? এটাই দ্য এইনিড মহাকাব্যের সবচেয়ে বড় রহস্য, যেটা 2000 বছর পরেও সাহিত্যের বিজ্ঞ পণ্ডিতরা আজও বিতর্ক করে চলেছেন। তাই দ্য ট্রু অ্যালকেমি, the true meaning of the Aeneid is that এটা একই সাথে যেমন রোম সাম্রাজ্যের মহিমা, ঠিক একই সাথে এই মহিমার মানবিক মূল্যের ও একটি সঙ্গীত বা গান। এখানেই আমাদের আজকের আলোচনা সমাপ্ত হলো। তোমাদের ব্যক্তিগত মতামত পোষণ করো, আর যদি তোমরা অন্য কোনো টেক্সটের তোমরা সামারি চাও অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।